হ্যালো এভরিওয়ান। ওকে, তো আজকে চলে এলাম বাংলাদেশ পরিচিতি পর্ব 2 ক্লাসটা নিয়ে এবং আজকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু জানবো। তার মধ্যে প্রথমে আমরা যে বিষয়টা জেনে নিব সেইটা হচ্ছে বাংলাদেশের আয়তন কত। তো বাংলাদেশের আয়তন কত আমি কিন্তু ওই যে লিখে রেখেছি যে কি 1,47,610 বর্গ কিলোমিটার। আপনাদের অনেকের কাছে এটা অবাক লাগতে পারে যে কি ব্যাপার, কি হবে ভাই, এটা তো আমরা পড়ছি 1,47,570, বাট না, আগের দিন বাগে খাইছে, ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে, বাট ওইটা এখন না, এখন কোনটা 1,47,610 বর্গ কিলোমিটার। ওকে, এরপর আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কি বাংলাদেশের মোট সীমানা। আমি কিন্তু এই যে কি বলা যায়, আমি কিন্তু একটা আয়তর মতো একটা কিন্তু বক্স করে দিছি যে মোট সীমানা হচ্ছে কত 5,138 কিলোমিটার। এর মধ্যে স্থল সীমা হচ্ছে কত 4,427 এবং জল সীমা হচ্ছে কত ভাই, বা সমুদ্র সীমা হচ্ছে কি এই 711 কিলোমিটার। এইটা গেল, আর এই দুইটা যখন আমি যোগ করবো, এই যে আমি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি, তখনই কিন্তু কি আমি মোট সীমা তো রেখাটা পায়া যাচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে যে কথাটা, এইটা পায়া যাওয়ার পর আমার আরেকটা জিনিস জানতে হবে যে একটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বা বাংলাদেশ ভারত সীমারেখা, আরেকটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার বা হচ্ছে কি এই এইটারও কি একটা সীমারেখা। তো যখন আমি বাংলাদেশের ভারতের কথা বলবো তখন হবে 4,156 কিলোমিটার, আর যখন আমি বাংলাদেশ ও মিয়ানমারের কথা বলবো তখন হবে কি সেটা হচ্ছে 271 কিলোমিটার। ওকে, এইটা গেল। এরপর এরপর আমার দুইটা জিনিস আছে আরো, একটা হচ্ছে রাজনৈতিক সীমারেখা, একটা হচ্ছে অর্থনৈতিক সীমারেখা। এখন এইটা না আমরা জানি যে 200 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল। এখন কথা হচ্ছে ভাই কোনটা 200 কোনটা 12, এইটাই হচ্ছে আমাদের খেলার বিষয়। তো মনে রাখবেন যে জিনিসটা, যে রাজনৈতিক মানে কি এখানে টাকা পয়সার ব্যাপার কম, আর অর্থনৈতিক সমুদ্র সীমা মানে কি যেখানে একটু টাকা পয়সা বেশি আছে। ঠিক আছে, যে অর্থ মানে কি অর্থ টাকা। ঠিক আছে, তো অর্থনৈতিক সমুদ্র কি বলে অর্থনৈতিক সীমা রেখা হচ্ছে 200 নটিক্যাল মাইল। কি বললাম ভাই, অর্থনৈতিক সীমা রেখা হচ্ছে 200 নটিক্যাল মাইল। আর যদি আমাকে রাজনৈতিক বলে তখন এটা হবে হচ্ছে 12 নটিক্যাল মাইল। তো জিনিসটা এভাবে মনে রাখবেন যে 200 আর 12 এর মধ্যে ভাই অর্থনীতি টাকা পয়সা বেশি, 200 উপরে আর 12 কি নিচে। এইটা গেল। এইটা যাওয়ার পর এখন আমাদের আরেকটা বিষয় কিন্তু জানতে হবে জিনিসটা কি, আমরা সবাই কয়েন দেখছি, এখন কয়েন দেখলে হবে না, এর মধ্যে কি থাকে ভাই, প্রথমে একটা শাপলা ফুল থাকে এরকম, ঠিক আছে, পানি আছে পানি আছে, এদিকে একটা ধানের শীষ, এদিকে একটা ধানের শীষ থাকে, তারপর একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, এখানে থাকে একটা পাটের কি পাতার মতো থাকে। তো জিনিসটা এইটা বলার কারণ কি, আমাদের যে এই যে জাতীয় প্রতীক আছে বা রাষ্ট্রীয় মনোগ্রাম আছে, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। এইটা প্রায় সময় আসে যে কি কি থাকে, একটা শাপলা থাকে, ঠিক আছে, একটা পাটের পাতা, তিনটা পাটের পাতা, ওই যে উপরে এই 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 নিচে দিকে তিনটা একসাথে থাকে, বামে এবং ডানে। এটা প্রায় সময় প্রশ্ন আসে যে কয়টা তারকা থাকে, বামে দুইটা ডানে দুইটা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কয়টা, মানে বামে দুই ডানে দুই, টোটাল হচ্ছে 4। এই 4টা তারকা তারকা থাকে, আর হচ্ছে বামে ডানে দুইটা কি ধানের শীষ থাকে। এই গেল। এখন কথা হচ্ছে এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে আর জাতীয় প্রতীকের ডিজাইনার কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একটু জেনে নেই যে যদি আমাকে বলে যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মনোগ্রাম রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার আমাকে এটা যদি বলে, সেইটা হবে হচ্ছে ভাই এন সাহা। আর যদি আমাকে বলে জাতীয় প্রতীকের ডিজাইনার সেটা হচ্ছে কি ওই যে কামরুল হাসান, আমাদের জাতীয় পতাকার ডিজাইনার যে কামরুল হাসান, যাকে কিন্তু কি একটা উপাধি আছে তার, যে পটুয়া কামরুল হাসান, এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদের পাশে কিন্তু কি সমাহিত করা হয়েছে, কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদীন এবং কামরুল হাসান। ঠিক আছে, তাহলে কি বললাম ভাই, রাষ্ট্রীয় মনোগ্রাম বলে এন সাহা, আর যদি আমাকে বলে জাতীয় প্রতীক তাহলে কি কামরুল হাসান। ওকে, এইটা গেল এটা গেল। এখন যে বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু কি জানছি ভাই, আমরা সীমান্তবর্তী জেলা এগুলো কিন্তু আমরা জানছি। তারপর এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে, মিয়ানমারের সীমান্ত রয়েছে, আর মিয়ানমার হচ্ছে নিচের দিকে, আর ভারতটাই কি আমাদের চারদিকে, মানে বেশিরভাগ কেন্দ্র জুড়ে রয়েছে, আমাদের চারদিক জুড়ে রয়েছে। এখন কথা হচ্ছে এই বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী রাজ্য, এটা কয়টা, এই সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টা। এখন কথা হচ্ছে ভাই এটা মনে রাখবো কেমনে, মনে রাখার টেকনিকটা হচ্ছে আমরা জানি, এখনই আমরা একটু জেনে নিব। তো এই বিষয়গুলো যেহেতু আমাদের জানা হয়ে গেছে, আমরা এটা একটু মুছে দিই। ঠিক আছে, এই বিষয়গুলো যেহেতু আমাদের জানা হয়ে গেছে, এখন আমরা এটা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় জানবো আর কি, আজকের এই ক্লাসের লাস্ট টপিকটা। এখন বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে
ভারতের ভারতের সীমান্তবর্তী অঙ্গরাজ্য। এই বিষয়গুলো আছে কয়টা? পাঁচটা। কয়টা আছে? পাঁচটা আছে। এখন এই পাঁচটা কি কি আমরা একটা শর্ট টেকনিকে জানতে পারি। এটা হচ্ছে আমিত্রি ম্যাপ। কথাটা কি বললাম? যে আমিত্রি ম্যাপ। এইটা দ্বারা আমি পাঁচটা রাজ্যের কথা জানতে পারি। এই পথে হচ্ছে কি ভাই? পশ্চিমবঙ্গ। কি বললাম? পথে পশ্চিমবঙ্গ। মেতে হচ্ছে মেঘালয়। ত্রিতে হচ্ছে কি? ত্রিপুরা। মিতে হচ্ছে মিজোরাম। আর আতে হচ্ছে কি? আসাম। তাহলে এই যে পাঁচটা রাজ্যকে আমাদের সীমান্তবর্তী পাঁচটা রাজ্য ভারতের সাথে, এই গেল। এখন কথা হচ্ছে এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সটা কি? সাপোজ এইটা যদি, এই যে কি হয়, এই যে সাপোজ ধরলাম যে এই যে এরকমই তো হয়, যে এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপিংটা যদি হয়, এইখানে যদি বাংলাদেশ হয়, তাহলে এই যে বাংলাদেশের বা ভারতের উত্তর, এটা কি বাংলাদেশের উত্তর, এটা কি পূর্ব, তাহলে এই উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব দিয়ে কি ভারতের আরো কিছু এরকম রাজ্য আছে, ঠিক আছে? এরকম রাজ্য আছে যেগুলাকে সেভেন সিস্টার্স বলা হয়। এখন কথা হচ্ছে সেভেন সিস্টার্স বা সাতটা যে আছে অঙ্গরাজ্য, এইগুলো আমরা কিভাবে জানবো? এইটা জানার টেকনিকটা কি, এটা একটু দেখি। ওইটা জানতে পারি আমরা কিভাবে, যে অমিত্রি নামে আম। এখন কি বললাম আমি কথাটা, যে অমিত্রি নামে আম। এই ও মানে কি? ও মানে হচ্ছে ভাই, ও মানে হচ্ছে অরুণাচল। মি মি মানে কি? ওই যে মিজোরাম, আগেই জানলাম আমরা, মিজোরাম। ত্রি মানে কি? ত্রিপুরা। তারপর না মানে হচ্ছে নাগাল্যান্ড, ঠিক আছে? মে মানে কি? মেঘালয়। তারপর আ মানে হচ্ছে আসাম। ম মানে হচ্ছে কি? মণিপুর। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা নতুন কিছু বিষয় জানলাম। এখন এখানে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্ট গুলা হচ্ছে, সেটা হচ্ছে আমি কিন্তু আমিত্রি ম্যাপ মানে সীমান্তবর্তী পাঁচটা রাজ্যের কথা তখন কিন্তু আমি জানলাম, যে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আমি কিন্তু জানছি। এখন কথা হচ্ছে, যখন আমাকে সেভেন সিস্টার্স এর কথা বললো, ঠিক আছে, এই যে সেভেন সিস্টার্স, আমাকে যখন সেভেন সিস্টার্স এর কথা বললো, তখন কিন্তু সাতটা অঙ্গরাজ্য হয়ে গেল। এখন এর মধ্যে যে আসাম কিন্তু এখানেও আছে, এই যে আসাম আছে। তারপর মিজোরাম এখানে কিন্তু আছে। তারপর ত্রিপুরা এখানে কিন্তু আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মেঘালয় এখানে কিন্তু আছে। তাহলে সেভেন সিস্টার্স এর মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্যের মধ্যে কয়টি রয়েছে, প্রশ্নটা কিন্তু আসে, এবং আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম কয়টা? চারটা। কি কি? মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা। এবং দুই নাম্বার যে প্রশ্নটা, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্যের মধ্যে যেই চারটা আছে, এগুলো বাদে মানে কয়টি আমাদের সাথে কি, মানে সেভেন সিস্টার্স এর যে সাতটা রাজ্য আছে, সেই সাতটা রাজ্যের মধ্যে কয়টা আমাদের এই যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে কয়টা? সেটা হচ্ছে তিনটা। সেটা কি কি? সেটা হচ্ছে এই যে মণিপুর, তারপর হচ্ছে কি অরুণাচল, আর হচ্ছে নাগাল্যান্ড। খুবই 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 গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। একটা হচ্ছে কি বললাম ভাই, যে সেভেন সিস্টার্স এর মধ্যে অন্তর্গত কয়টি রাজ্য আমাদের এই বাংলাদেশ ভারত যে সীমান্তবর্তী রাজ্যের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে চারটা, যেটা যে লাল দিয়ে আমি ইন্ডিকেট করে দিছি। আর যদি আমাকে বলে সেভেন সিস্টার্স এর মধ্যে কয়টি রাজ্য বাংলাদেশ ভারত সীমান্তর মধ্যে অন্তর্ভুক্ত নয়, তখন হচ্ছে কি তিনটা, এই যে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। তো মোটামুটি কিন্তু আমরা আরেকটু বিষয় আজকে আমরা জেনে নিলাম, তাই না? তো এখানে আমরা একটু জেনে নিলাম, আগের ক্লাসে আরেকটু জানছি। তো আস্তে আস্তে এরকম দেখা যাবে যে মানে পর্বগুলোর মধ্যে যে কয়টা পর্বে আলোচনা করি না কেন, তার মধ্যে দেখা যাবে যে যদিও বলি 1 2 3 বা এর বেশিও লাগতে পারে, যদি ছোট ছোট করে আমরা যাই আগাই, তাহলে কয়েকটা পর্ব লাগতে পারে, 5টা পর্ব লাগতে পারে। বাট আমি একটা কথা সব সময় বলি, এক ক্লাসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসে সব আলোচনা করে মাথা কেরা বেরা করে নষ্ট করে না দিয়ে, আমার মতে 5টা 6টা ক্লাস যদি আমি 10 মিনিট 10 মিনিট বা 15 মিনিট এরকম করে বা 8 মিনিট ছোট ছোট ক্লাস যদি আমি করতে পারি, তো ওই টপিকটা না তখন একদম ফুলি ক্লিয়ার হয়ে যায়। কারণ কি, সাপোজ আজকে ধরেন আপনি পর্ব 2 করলেন, গতকালকে বা এর আগে যখন আমি ক্লাস নিয়েছি পর্ব 1 করলেন, তাহলে দুইটা যখন আপনি করলেন, 2 দিন করলেন, এর মধ্যে আরেকটা টপিক করলেন, তো আপনার মধ্যে কিন্তু একটা ভালো লাগবে, একটা ভেরিয়েশন আসলে, একটা চেঞ্জ আসলে কিন্তু ভালো লাগে, করতে ভালো লাগে। একই জিনিস বারবার হলে কিন্তু বোরিং ফিল হয়। তো এইটা যখন আপনি আরেকদিন করবেন, তো ওইটা নোট করছেন, আজকে এটা নোট করবেন, তো এইভাবে যখন আপনি পড়বেন,
তারপর হচ্ছে নোট করবেন, সেই জিনিসগুলো আবার পড়বেন, রিভাইজ দিবেন, মেমোরাইজ করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একদম এটা মানে একদম আত্মস্থ হয়ে যাবে আর কি ভিতরে, মানে আপনি একদম পুরোপুরি কি আপনার শিরায় শিরায় চলে আসবে জিনিসটা। সো জাস্ট কিডিং। তো জিনিসটা হচ্ছে যখন আপনি ভালো করে একটা টপিক পড়বেন তখন আপনার ওই টপিকটা থেকে দেখা যাবে যে কোথাও কোনো প্রশ্ন আসলে সেটা আপনি কি আটকাচ্ছেন না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।